২০২৬-এর এই নির্বাচনটি আসলে বহুল প্রতীক্ষিত নির্বাচন। সাধারণ জনগণ ভোট দিতে পারেনি দীর্ঘ ১৮ বছর এবং সেখান থেকে আমরা বিএনপি সহ অন্যান্য দলগুলো মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি রাজপথে এবং শেষ পর্যন্ত এই নির্বাচনটিকে আমরা অর্জন করেছি এবং নির্বাচনটি উৎসবমুখর ছিল, স্বতঃস্ফূর্ত ছিল। জনগণ ভোট দিতে গিয়েছে এবং জনগণের ভোটেই নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ আপনারা জানেন যে নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এবং অনেকেই চেষ্টা করেছে যে নির্বাচনটিকে বাধাগ্রস্ত করার জন্য এবং আমরা দেখেছি মব কালচার শুরু হয়ে গিয়েছিল। তো সেখান থেকে দেশকে স্থিতিশীল রাখাটা জরুরি ছিল এবং সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি নির্বাচনে মানুষ ভোট দিতে যাওয়ার যে একটা আস্থা, সেই আস্থার জায়গাটায় সেনাবাহিনী কাজ করেছে। সেনাবাহিনী থাকাতে জনগণ আস্থা পেয়েছে, ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোট দিয়েছে। তো সেনাবাহিনীকে আমরা এই জন্য ধন্যবাদ জানাই। জি, অবশ্যই আমি মনে করি যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে। সাধারণ মানুষ তাদের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। আমাদের যে মানুষের মধ্যে যে ভোটারদের যে উপস্থিতি, সেটা আমরা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি মানুষের মাঝে এবং আমরা যখন প্রার্থী হিসেবে গণসংযোগে গিয়েছি, সেখানেও কিন্তু লক্ষ্য করেছি যে মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। অভিযোগ থাকতেই পারে রাজনীতিতে। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা তারা আইনগতভাবে ব্যবস্থা নিবে। আমরা মনে করি যে বাংলাদেশের যে বহুল প্রতীক্ষিত নির্বাচনটি ছিল, সেটি অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জনগণ ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এর আগে ২০১৮ সালে আমি নমিনেটেড ছিলাম, বাট এর আগে আমার বাবা এই আসন থেকে নির্বাচন করেছিলেন। ১৯৯১ সালে উনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছিলেন এই গাজীপুর ২ আসন থেকে। বাবার কয়েকটি নির্বাচনে আমিও নিজে তার পাশে থেকে কাজ করেছি। তো সুতরাং নির্বাচনী অভিজ্ঞতাটা ছিল। আর পাশাপাশি আমার বাবা যেহেতু তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, আমি রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা। তো সুতরাং সে অভিজ্ঞতাটা আমার ছিল। প্রথমবার আমি আলহামদুলিল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি। বিএনপি জনগণের গণমানুষের দল এবং জনগণের জন্য কাজ করতে চাই। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জনগণের জন্য কাজ করেছেন, ওনার জীবনকে উৎসর্গ করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি এখনও লড়াই করে যাচ্ছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের ভোটের অধিকারের জন্য উনি দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছেন। আমার বাবা যেহেতু গাজীপুরের একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং মানুষকে সার্ভ করেছেন, গাজীপুরের অনেক উন্নয়ন উনি করেছেন এমপি মন্ত্রী থাকার সময় এবং মেয়র থাকা অবস্থায় উনি চেষ্টা করেছেন যেহেতু তখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখে জনগণকে বঞ্চিত করেছে উন্নয়ন থেকে। তো সেখান থেকে আমার একটা দায়বদ্ধতা ছিল মানুষের প্রতি যে উনি কাজ করে যেতে পারেননি। ওনার যে স্বপ্নগুলো ছিল গাজীপুরকে নতুন করে সাজানোর এবং জনগণের মধ্যেও একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে যে এখানে একটা শূন্যতা দাঁড়িয়ে গিয়েছিল যে যখন উনি অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তো তখন জনগণও একটা লিডার চাচ্ছিল, একটা নেতা চাচ্ছিল যে কিনা এই হালটা ধরবে। তো আমি তখন এবং জনগণের যে ভালোবাসা এবং সম্মানটুকু আমি পেয়েছি, আমি সেই জন্য কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা রেখেছে আমার বাবার কারণে। এখন আমার টাইম ইজ মাই টাইম টু প্রুভ যে আমি জনগণের কত কাছে যেতে পারি এবং জনগণের যে প্রত্যাশা গাজীপুরবাসীর, সেটা আমি কতটুকু পূরণ করতে পারি। আমি সেই লক্ষ্যে কাজ করছি এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে জনগণের প্রত্যাশা পূরণে। গাজীপুর ২ আসনে এখানে প্রথমে আমরা দেখেছিলাম যে জামাতে ইসলাম থেকে একজন প্রার্থী ছিলেন। পরবর্তীতে তাদের জোট হওয়ার পরে তাদের প্রার্থীতা চেঞ্জ হয়েছে। সেখানে নতুন দল যেটি আপনার এনসিপি, সেখান থেকে তারা প্রার্থী দিয়েছিলেন এবং আলী নাসের নামে একজন এখান থেকে মনোনীত হয়েছিলেন এনসিপি থেকে। আই ওয়াজ কনফিডেন্ট, আমি বিশ্বাসী ছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম যে ধানের শীষ গাজীপুর ২ বিপুল ভোটে বিজয়ী হবে। আমি বিশ্বাসী ছিলাম যে গাজীপুর ২ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
কারণ আমি গণসংযোগকালে যে মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি এবং উৎসাহ উদ্দীপনা দেখেছি, তো আহ, আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এবং ভোটের দিন আমি নির্বাচন যে সময় আপনার ভোট দেওয়ার 4:30, তারপরে আমি আহ, আমাদের পার্টি অফিসে ছিলাম গাজীপুর, এবং সেখান থেকে আমাদের একটা কন্ট্রোল রুম করা হয়েছিল, যেখান থেকে মানে গাজীপুরের সব আমার সেন্টারগুলো থেকে যেন গণনা পরে আমাদের ফলাফলগুলো আসতে থাকে। এবং তখন আমি ওইটা মানে ওভারসি করতেছিলাম যে ফলাফলগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে ফলাফলও আসছে, একসাথে মানুষজন জড়ো হওয়া শুরু করছিল কন্ট্রোল রুম ঘিরে। এবং সেখানে আমরা প্রায় মধ্যরাতেরও পর পর্যন্ত আমরা অবস্থান করছিলাম এবং ফলাফলগুলো আমরা দেখছিলাম। একই সাথে আমার ফলাফলও দেখছিলাম, গাজীপুর 2 আসনের এবং অন্যান্য জায়গার ফলাফলগুলো আমাদের কাছে আসছিল, তো সেগুলো আমরা দেখছিলাম। মানুষের ভালোবাসা, সম্মান এত পেয়েছি যে সেটা আসলে একটা মানে আবেগঘন পরিবেশ যেটা ছিল। আই ওয়াজ ভেরি ইমোশনাল, আমি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এবং আমার বাবা এই আসন থেকে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তো পরবর্তীতে জনগণ আমাকে তাদের পরবর্তী কাজ করার জন্য আমাকে বেছে নিয়েছে, সেজন্য আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, এবং সেজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। ব্যক্তিগত, সমষ্টিগত সকলভাবেই আমরা এটাকে দীর্ঘ লড়াই সংগ্রামের ফল। আজকে আমরা আমাদের এই নির্বাচন 12 ফেব্রুয়ারি যে 2026 সালের নির্বাচনটিকে আমরা অর্জন করেছি। এখানে দীর্ঘ 18 বছর আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হয়েছে রাজপথে। বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীর নামে মামলা হয়েছে, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। সো এখানে আমি যদি দেখি যে বলা হয় যে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কিন্তু শুধু 60 লক্ষ না, একজন মানুষকে ঘিরে কিন্তু তার পরিবারের অনেক সদস্য থাকে। আমি যদি 5 জন করেও ধরি নেই একটা পরিবারের সদস্য, সেখানে কিন্তু 3 কোটি মানুষ আসলে ভুক্তভোগী এবং ভিকটিম। তো একটা বড় সংখ্যা কিন্তু আমরা নির্যাতিত, নিপীড়িত হয়েছি 18 বছর। তো সব কিছু অর্জন হচ্ছে গিয়ে এই নির্বাচন। আমার ফ্যামিলি ধরতে গেলে অনেক ছোট। আমার কোনো ভাই বোন নেই। আমার স্ত্রী এবং 2 মেয়ে। আমার ওয়াইফ অনেক পরিশ্রম করেছে এই ইলেকশনে, সেজন্য আমি তার প্রতিও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারপর আমার পরিবার যেটা হয়েছে যে বিএনপি আমার একটা পরিবার। বিএনপির যে আমার সহকর্মীরা আছে, নেতাকর্মীরা আছে, তারা সকলেই আমার পরিবারের অংশ। এখন এবার নির্বাচিত হয়ে গাজীপুরবাসী কিন্তু আমার পরিবারের অংশ হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে এই এত বড় পরিবারটা তাদের ভাগ্য উন্নয়নে কাজ করাটা, এটা আমার জন্য যেরকম একটা গর্বের বিষয়, কিন্তু আবার বড় একটা দায়িত্ব বটে। তো সেই দায়িত্বটা আমি কনফিডেন্ট যে আমি কাজ করতে পারবো তাদের জন্য। আমার বাবা যেভাবে নিঃস্বার্থভাবে তাদের জন্য কাজ করেছেন, আমিও সেভাবে করব, এবং তাদের প্রত্যাশা যেন পূরণ হয় সেজন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। গাজীপুর 2 আসনটি পুরোটাই আপনার গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে, এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 4টি থানা এখানে আছে আউট অফ 8। সদর মেট্রো থানা, টঙ্গী পূর্ব পশ্চিম থানা, গাছা থানা, এবং আরও একটি থানার কিছু অংশ, একটা ওয়ার্ড সেখানে। তো আমরা ধরতে গেলে মানে 4+ থানা এখানে আছে। গাজীপুর হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এবং এখানে আপনার প্রায় 25 লাখ আমাদের পোশাক শ্রমিক ভাই বোনেরা থাকেন, কাজ করেন, এবং বাংলাদেশের 64 জেলা থেকেই মানুষজন এখানে অবস্থান করেন, বসবাস করেন। এবং এখানে আপনার গাজীপুর 2 আসনের মধ্যেই কিন্তু বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, টাকশাল যেটা আমরা চিনি, তো সেটা অবস্থিত, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মেশিন টুলস ফ্যাক্টরি, ধান গবেষণা, কৃষি গবেষণা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এছাড়াও অনেক আপনার বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গাজীপুরে আছে। তো সেদিক থেকে, এবং ঢাকার পাশে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিটি, তোরার পর থেকেই কিন্তু
টঙ্গী শুরু। তো সেখান থেকে আমার আসনের শুরু, এবং এর পাশে আছে আশুলিয়া, গুরুত্বপূর্ণ জায়গা। সেখানেও অনেক মিল ইন্ডাস্ট্রি আছে, সাভার আছে। তো গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি এবং ঢাকার প্রবেশদ্বার উত্তরাঞ্চলের সাথে। তো সেখান থেকে গাজীপুর ২ আসনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা, এখানে ৮ লাখের উপরে ভোটার। যেহেতু এটা সিটি কর্পোরেশন, তারপরও এখানে কিন্তু কোনো কিছু এলাকা আছে যেগুলো আনডেভেলপড, যেগুলো এখনও ডেভেলপ হয়নি। তো সেখানে কিন্তু গ্রাম্য পরিবেশ আছে, এখানে কিন্তু কৃষি জমিও আছে, আবার ইন্ডাস্ট্রিও আছে। আমাদের গাজীপুর আপনি জানেন যে এটা ন্যাশনাল মানে জাতীয় উদ্যান, যেটা আমরা বলি ন্যাশনাল পার্ক। তো সেটা গাজীপুরে, এটাও এই গাজীপুর ২ আসনে। এবং এখানে সমস্যা অনেক, যেহেতু জনসংখ্যা অনেক। এখানে আমাদের মাদক একটি বড় সমস্যা, এবং চলাচলের জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো করা হয়েছে, তো সেগুলো কিন্তু অপরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদের সুযোগ আছে গাজীপুরকে নিয়ে একটি পরিকল্পিত শহর গড়ে তোলা, কারণ ঢাকাকে আমরা সুযোগ পাইনি, ঢাকা অলরেডি ডেভেলপড। তো এখন যদি আমরা ঢাকাকে আমরা এক্সটেনশন করতে চাই ওইদিকে, তাহলে কিন্তু গাজীপুরই একটি সুন্দর জায়গা যেটাকে এখনও পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়। তো সেই সুযোগটা আমাদের কাছে আছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু বিগত এই 18-20 বছরে আমরা তেমন কোনো উন্নয়ন দেখিনি। যতটুকু হয়েছে সেগুলো মেগা প্রকল্প হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু উন্নয়ন তেমন হয়নি। নতুন স্কুল কলেজ হয়নি, তরুণ প্রজন্মের জন্য যে কর্মসংস্থানের সেটার কোনো ব্যবস্থা হয়নি। এবং এখানে অনেক বেকারত্ব একটা বড় সমস্যা, মাদক সমস্যা, বেকারত্ব সমস্যা, এবং চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা। বিআরটি প্রকল্প একটা আছে, যেটা আপনার গাজীপুরবাসীর জন্য গলার কাটার মতো। এটা দীর্ঘদিন ধরে গাজীপুরবাসী এই অভিশাপ বয়ে বেড়াচ্ছে, এবং এটাকে অপরিকল্পিতভাবে করা হয়েছে। এটাকে দ্রুত বাতিল করে নতুন পরিকল্পনা করা উচিত। কারণ গাজীপুরের থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় চাকরিজীবী মানুষরা আসে, কাজ করছে। আবার এখান থেকেও, ঢাকা থেকেও কিন্তু হাজার হাজার মানুষ গাজীপুরে যাচ্ছে প্রতিদিন কাজের জন্য। তো সুতরাং এইখানে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা অত্যন্ত জরুরি। গাজীপুরবাসী আমাকে, ওই যে বললাম যে একটা আস্থার জায়গা থেকে, তাদের যে ভালোবাসাটা এবং আস্থা সম্মানটা ছিল আমার বাবার প্রতি, আমার বাবা যে উন্নয়নমূলক কাজগুলো গাজীপুরবাসীর জন্য করেছিলেন, সেই জন্য তারা একটা আস্থা পেয়েছেন যে মান্নান সাহেবের ছেলে, তাকে দিয়ে হয়তো ভালো কিছু হবে। তো সেই জায়গাটা থেকে তারা আমার উপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, এবং আমার দায়িত্ব হচ্ছে এখন সেই তাদের প্রত্যাশার জায়গাটা পূরণ করা। বাবা আমাকে কখনো প্রেশার করেনি যে রাজনীতিতে আসতে হবে। আমিও কখনো ভাবিনি যে আমি রাজনীতি করব। বাবার সাথে থেকেছি, পাশে থেকেছি, ওনার নির্বাচনী উনি যখন নির্বাচন করেছেন সেই জায়গাগুলোতে কাজ করেছি। তারপর আমি নিজেই কিভাবে যেন জড়িয়ে গেছি, কারণ যেহেতু রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, সকলের সাথে একসাথে রাজনৈতিক ব্যক্তিগুলো যারা ছিলেন বাবার আশপাশে, তাদের সকলের সাথেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, গভীর সম্পর্ক হয়ে গড়ে উঠেছে। এবং যখন আমি ফিল করেছি যে না, মানুষের জন্য কাজ করা এর চেয়ে ভালো কিছু তো আর হইতে পারে না, এবং মানুষও যখন একটা ভ্যাকুয়াম ফিল করছে, যখন আমার বাবাকে তারা কাছে পাচ্ছে না, তাকে কারাবন্দি করে রাখা হলো, এবং তারপরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এবং তারপরে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো তখন কিন্তু একটা শূন্যতা গাজীপুরে ছিল, এবং তারা চাচ্ছিল যে কেউ তাদের প্রত্যাশার কথাগুলো বলবে, তাদের যে সমস্যাগুলোর কথাগুলো বলবে। আমি যখন গেলাম, তারা আমাকে সেই ভালোবাসাটা দিল, এবং তারা আমাকে আপন করে নিল। আমিও তাদের সেখানে সম্মানিত বোধ করলাম। তখন চিন্তা করলাম যে এর চেয়ে ভালো কিছু তো হইতে পারে না, মানুষের জন্য কাজ করা। আমি যদি ৫ জন মানুষের উপকারও করতে পারি, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ। মাদক সমস্যার সমাধান, এটা হচ্ছে গিয়ে বড় চ্যালেঞ্জ একটা, কারণ আমাদের মাদকটার নিয়ন্ত্রণ করতে গেলে ড্রাগ ট্রাফিকিং আইনটা আরও কঠোর করতে হবে। কারণ মাদক যদি বর্ডারের ভিতর ঢুকে যায়, তখন কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা আরও কঠিন। এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু গতকালকেই ঘোষণা করেছেন জুয়া এবং মাদকের বিরুদ্ধে উনি কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি যে আমরা
সত্যিকার অর্থে যদি কাজ করি, কারণ এখানে একটা বড় জায়গা, সরকার, প্রশাসন এবং সকলকে একসাথে মিলে কাজ করতে হবে। এবং এখান থেকে যদি আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারি, আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমাদের কাজগুলো প্রায়োরিটি বেসিসে আনার চেষ্টা করছি। ভৌগোলিক কারণে, যেমন আমার এটা শিল্পাঞ্চল, তো সেখানে শ্রমিকদের জন্য আমাদের যে কমিটমেন্টগুলো ছিল সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেই ফ্যামিলি কার্ড খুব দ্রুত শুরু হয়ে যাবে। সেখানে আমাদের নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যে ফ্যামিলি কার্ড দেয়া, সেটা আমরা করব। পাশাপাশি আমাদের যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকারদের জন্য যেন প্রশিক্ষণ কেন্দ্র আমরা করতে পারি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ল্যাঙ্গুয়েজ কোর্সের ব্যবস্থা করা, সেই কাজগুলো আমাদের প্ল্যানে আছে খুব দ্রুত করার জন্য। এবং আমরা কিছু শর্ট টার্ম প্ল্যান, কিছু লং টার্ম প্ল্যান এভাবে সাজিয়ে আমরা যত দ্রুত সম্ভব, কাজ অনেক পড়ে আছে, মানুষের জন্য কাজ করতে হবে এবং আমরা কাজের কমিটমেন্ট নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা আশা করি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব। আমাদের নেতা তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, সেটা তো আছেই। পাশাপাশি আমার কিছু পরিকল্পনা আছে নারীদেরকে নিয়ে। এখানে অনেকে আছেন যারা ব্যবসায়ী বান্ধব, একটা পরিবেশ যেন আমরা তৈরি করে দিতে পারি, নারীরা যেন নিজেরা স্বাবলম্বী হয়ে যেতে পারে এবং তাদের জন্য কোনো তহবিল, ফান্ড বা লোন, ইজি লোনের ব্যবস্থা করা যায় কিনা, যেখান থেকে তারা ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এবং আমার কাছে অনেকেই এসেছিল যারা বিভিন্ন ব্যবসায় আছে ইতিমধ্যে। এখন অনেক রকমের বিজনেস আছে যারা ঘরে বসেও করতে পারেন অনেকে। তো সেইগুলা আমরা কীভাবে আরও বড় পরিসরে কাজে লাগাতে পারি, সেই লক্ষ্যে কাজ। বলার তো শেষ নেই, মানুষের সমস্যাও অনেক। তো সুতরাং আমি যেই কথাগুলো আপনাকে আগে বললাম যে আমাদের গাজীপুরে মাদক সমস্যাটা অনেক প্রকট। এটা থেকে আমরা যদি রক্ষা পাই তাহলে আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারবো, আমাদের সমাজকে রক্ষা করতে পারবো এবং একটি হেলথি সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো। এবং এই যুব সমাজকেই আমরা কিন্তু আমাদের যেই প্ল্যানগুলো আছে, যেমন কারিগরি প্রশিক্ষণ এবং ল্যাঙ্গুয়েজ কোর্স, এটার মাধ্যমে যদি তাদেরকে আমরা বেকারত্ব থেকে মুক্ত করতে পারি, এগুলো হচ্ছে কি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে জায়গাগুলো আছে, যেটা বললাম যে অপরিকল্পিতভাবে কিছু রাস্তাঘাট করা হয়েছে, সেটা থেকে বের হয়ে আমাদেরকে, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, এটা গাজীপুরে যাওয়া উচিত ছিল। এটা আমি গাজীপুরবাসীর কাছে অঙ্গীকার করেছি যে আমি এটা নিয়ে কাজ করব, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট পর্যন্ত আছে, ফার্দার এটাকে এক্সটেনশন প্রয়োজন। এবং এখানে মেট্রো রেল হোক, মনোরেল হোক, আমাদের গাজীপুরে যেতে হবে, কারণ এই যে বললাম যে হাজার হাজার মানুষ প্রতিদিন কিন্তু যাওয়া আসা করে গাজীপুরে। তো সুতরাং অনেকগুলা জায়গা আছে কাজ করার মতো। ইনশাল্লাহ আমি সবগুলা নিয়েই সিমultaneously কাজ করার চেষ্টা করব। কুছ তো লোক কাহেঙ্গে, তো আপনারা বোধহয় গানটা শুনছেন। তো আসলে কিছু লোক কথা বলবেই, বাট যেটা জনগণের জন্য ভালো, আমার গাজীপুরবাসীর জন্য ভালো, সেই কাজ আমি করে যাব এবং ইনশাল্লাহ তাদের প্রত্যাশা পূরণে, তাদের ভাগ্য উন্নয়নে যেটা প্রয়োজন এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজ করব। ইতিমধ্যে আমি প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমি বলেছি যে এটা একটা তালিকা যেন করা হয় যারা মাদক ব্যবসায়ী এখানে আছেন এবং তাদের বিরুদ্ধে আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্ট্রিট ক্রাইম যেগুলো আছে, চুরি, ছিনতাই, তো সেগুলোকে রোধ করার জন্য সাধারণ মানুষ যেন শান্তিতে চলাফেরা করতে পারেন। কারণ আমাদের অনেক শ্রমিক ভাই বোনেরা কাজ করেন, তারা বেতন নিয়ে রাতের বেলা হয়তো বাড়িতে যান, তখন কিন্তু তার টাকাটা ছিনতাই হয়ে যায়। তো ছিনতাই হয়ে গেলে একটা শ্রমিকের 1 মাসের সম্বল যদি কেউ ছিনতাই করে নিয়ে যায়, আপনি বুঝতে পারছেন যে তার অবস্থাটা কী হয়। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রিট ক্রাইমগুলো বন্ধ করা অত্যন্ত জরুরি এবং আমাদের কঠোর নির্দেশনা আছে চাঁদাবাজির ব্যাপারে, যে এখানে অনেকেই অনেকের নাম ব্যবহার করে। আসলে চাঁদাবাজদের কোনো দল নেই, এরা কিন্তু সবসময় সরকারি দল। তো তারা কিন্তু মিশে যাওয়ার চেষ্টা করে এবং আমরা সেই জায়গা থেকে কাজ করব যেন তাদেরকে চিহ্নিত করা যায় এবং তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ক্ষমতাটা আমরা আসলে মানুষের জন্য কাজ করার জন্য। তো সেই জায়গাটা থেকে মানুষের কাছে জবাবদিহিতা আমাদের সবসময়ই থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া এবং জনগণের সাথে আমাদের সম্পর্কের উপরেই কিন্তু এই ব্যালেন্সটা থাকে। তো
তো সুতরাং আমি কি করছি না করছি সেটাও আমি প্রকাশ করব এবং জনগণ দেখতে পাবে এবং জনগণই সেটার জবাব ইনশাল্লাহ দিবে। জনগণের যে দায়বদ্ধতা আমার উপর এসে পড়েছে, জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করব। যদি ইফ আই থিঙ্ক আই এম ফেইল দেন মানে আমি যদি ফেল করি কোনো কারণে, তাহলে আমি নিজেই সরে যাব। আমি সরি বলে সরে যাব জনগণকে। বাট তাদের প্রত্যাশা পূরণে আমি কনফিডেন্ট যে আমি কাজ করতে পারবো। কিভাবে কাজ করলে আমরা জনগণের জন্য, দেশের জন্য আমরা একসাথে কাজ করতে পারি? আমরা এর আগের সরকারের সময় দেখেছি যে প্রধানমন্ত্রীকে অনেক তৈলাক্ত প্রশ্ন করা হইতো। তো সেই জায়গা থেকে সরে এসে আমার মনে হয় গণমাধ্যম কর্মীদের দায়িত্ববোধ থেকে কাজ করা উচিত যে তারাও কিন্তু এই দেশের মানুষ এবং দেশের জনগণের জন্য কাজ করা উচিত। তো সুতরাং রাজনীতিবিদদের প্রতি তাদের যেমন সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, পাশাপাশি তাদের সাথে একসাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য।